সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। দেয়ালগুলো ভেঙে পড়ছে। শুধু কংক্রিটের দেয়াল নয়, ঔদ্ধত্য, মিথ্যাচার আর অপরাজেয়তার যে কাল্পনিক দেয়াল জায়নবাদী রাষ্ট্র নিজের চারপাশে তৈরি করেছিল, তা আজ হুড়মুড় করে ধসে পড়ছে। ভেতর থেকে এবং বাহির থেকে একযোগে ধেয়ে আসছে পতনের মহাপ্রলয়। বিশ্বের সবচেয়ে বড় গণহত্যা গবেষণা সংস্থা যখন ইসরায়েলের বর্বরতাকে আইনগতভাবে গণহত্যা বলে ঘোষণা দেয়, তখন আর কোনো সন্দেহের অবকাশ থাকে না। একদিকে যখন গাজার মানচিত্র থেকে মুছে যাচ্ছে হাজার হাজার ভবন, তখন ইসরায়েলের ভেতরে তৈরি হচ্ছে ভয় আর আতঙ্কের নতুন মানচিত্র। নিজেদের নাগরিকদের বাঁচাতে তারা এখন মাটির নিচে বাংকার তৈরি করছে, কারণ ইরানের প্রতিশোধের ভয় তাদের তাড়া করে ফিরছে। শুধু তাই নয়, তাদের অভ্যন্তরীণ রাজনীতি এতটাই পৌঁছে গেছে যে বিরোধী দলীয় নেতা বলছেন নেতানিয়াহু জিতলে জায়নবাদেরই সমাধি রচিত হবে। আর এই পতনের মধ্যেই তাদের ক্ষুধার্ত চোখ এখন পড়েছে ভূমধ্য সাগরের আরেক মুসলিম ভূমি উত্তর সাইপ্রাসের উপরে। কিন্তু সেই ষড়যন্ত্রের জবাবে তুরস্ক এমন পদক্ষেপ নিয়েছে যা জায়নবাদী রাষ্ট্রের রাতের ঘুম চিরতরে কেড়ে নেবে। আজকের এই বিশেষ গভীর বিশ্লেষণে আমরা দেখব কিভাবে ইসরায়েল আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে পড়ছে, কিভাবে তাদের অভ্যন্তরীণ ভয় এক নতুন রূপ নিয়েছে এবং কিভাবে ভূমধ্য সাগরে এক নতুন মহাযুদ্ধের মেঘ ঘনিয়ে আসছে। বিস্তারিত জানতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দর্শক, চলুন চলে যাই মূল আলোচনায়। অবশেষে বিশ্ব সত্যকে স্বীকার করতে বাধ্য হল। বিশ্বের সর্ববৃহৎ গণহত্যা গবেষণা সংস্থা, যার মতামত আন্তর্জাতিক আইনে অত্যন্ত গুরুত্ব বহন করে, তারা তাদের চূড়ান্ত রায় ঘোষণা করেছে। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী এই সংস্থাটি দ্ব্যর্থহীন ভাষায় বলেছে, গাজায় ইসরায়েলের চালানো নারকীয় হত্যাযজ্ঞ জাতিসংঘের সংজ্ঞায় আইনগতভাবে একটি গণহত্যা। এটি আর কোনো অভিযোগ বা পাল্টা অভিযোগের বিষয় নয়, এটি একটি প্রতিষ্ঠিত সত্য। এই ঘোষণার পর ইসরায়েল আজ আন্তর্জাতিক কাঠগড়ায় এক চিহ্নিত গণহত্যাকারী রাষ্ট্র হিসেবে পরিচিতি পেল। এই গণহত্যার ভয়াবহতার চিত্র ফুটে উঠেছে এমন নতুন স্যাটেলাইট মানচিত্রে, যাকে বলা হচ্ছে ফ্লুটেনিং ম্যাপ বা সমতলকরণ মানচিত্র। এই মানচিত্রে দেখা যাচ্ছে গাজার প্রায় 3,19,000 ভবনের মধ্যে 60%-রও বেশি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। রাফা শহর, যাকে একসময় নিরাপদ আশ্রয় ভাবা হতো, আজ ধ্বংসস্তূপের নগরীতে পরিণত হয়েছে। উত্তর, মধ্য ও দক্ষিণ গাজা সর্বত্রই শুধু ধ্বংসের চিহ্ন। এ মানচিত্র কোনো সাধারণ চিত্র নয়, এটি একটি সভ্যতার উপর চালানো বর্বরতার ঐতিহাসিক দলিল। যখন গাজার নিরীহ মানুষ মাথার ছাদ হারাচ্ছে, তখন জায়নবাদী ইসরায়েল কি করছে? তাদের নিজেদের নাগরিকদের জন্য মাটির নিচে মিনি বাংকার তৈরি করছে। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী ইরান এবং গাজার প্রতিরোধ যোদ্ধাদের ক্ষেপণাস্ত্রের ভয়ে তারা তাদের আবাসিক আশ্রয় কেন্দ্র বা নিরাপদ কক্ষের নকশা বদলাতে বাধ্য হয়েছে। সাধারণ নিরাপত্তা কক্ষ এখন আর তাদের ভয় কাটাতে পারছে না, তাই তারা এখন আরও শক্তিশালী উপকরণ, পুরু ইস্পাতের দরজা এবং ভেতরে টয়লেট ও জরুরি যোগাযোগ ব্যবস্থা সহ মিনি বাংকার তৈরি করছে, যা দীর্ঘ সময় ধরে টিকে থাকতে পারে। একটি ব্যক্তিগত বাংকার তৈরিতে খরচ পড়ছে প্রায় $75,000। একদিকে যখন গাজায় শিশুরা এক ফোঁটা পানির জন্য হাহাকার করছে, তখন ইসরায়েলিরা নিজেদের ভয়ের জন্য লক্ষ লক্ষ ডলার খরচ করছে। এটাই তাদের নৈতিকতার আসল চেহারা। ভয় তাদের এতটাই গ্রাস করেছে যে তারা এখন মাটির নিচে লুকিয়ে বাঁচতে চাইছে। ইসরায়েলের এই পতন শুধু বাইরে নয়, তাদের সমাজের গভীরে, তাদের রাজনীতির কেন্দ্রবিন্দুতেও ছড়িয়ে পড়েছে। যখন একটি রাষ্ট্র ভেতর থেকে ভেঙে পড়তে শুরু করে, তখন তার পতন অনিবার্য হয়ে ওঠে। ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ সম্প্রতি এমন বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, যদি নেতানিয়াহু নির্বাচনে জেতেন, তবে সেটাই হবে জায়নবাদের শেষ। একবার ভাবুন, যে জায়নবাদের ভিত্তির উপর এই অবৈধ রাষ্ট্র দাঁড়িয়ে আছে, সে জায়নবাদকে আজ তাদের নেতারা মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন। এটি তাদের অভ্যন্তরীণ বিভেদ এবং রাজনৈতিক দেউলিয়াত্বের চূড়ান্ত প্রমাণ। এদিকে গাজার রণক্ষেত্রে উত্তেজনার নতুন মোড় নিয়েছে। ইসরায়েলি গণমাধ্যম সূত্রে জানা গেছে, সেখানে আরও একটি নিরাপত্তা ঘটনা ঘটেছে, যাতে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এই ঘটনার পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF বিতর্কিত হানিবাল প্রোটোকল সক্রিয় করেছে। উল্লেখ্য, হানিবাল প্রোটোকল হল একটি সামরিক নির্দেশিকা, যা শত্রুর হাতে কোনো সেনাকে বন্দী হওয়া থেকে আটকাতে সর্বশক্তি প্রয়োগের অনুমতি দেয়, এমনকি যদি তাতে সেই সেনার জীবন ঝুঁকির মধ্যে পড়ে। হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডের যোদ্ধারা গাজায় ইসরায়েলি সৈন্যদের বন্দী করার একটি প্রচেষ্টা চালিয়েছে বলে জানা গেছে। এই ঘটনার পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী নিখোঁজ সৈন্যদের সন্ধানে ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছে। গাজার পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ এবং যে কোনো মুহূর্তে তা আরও ভয়াবহ রূপ নিতে পারে। গাজার এই উত্তেজনার মধ্যেই আন্তর্জাতিক অঙ্গনেও ইসরায়েল ক্রমশ একঘরে হয়ে পড়ছে। তাদের সবচেয়ে বড় মিত্ররাও এখন তাদের বর্বরতার বিরুদ্ধে মুখ খুলতে বাধ্য হচ্ছে। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো জর্ডানের বাদশাহ আবদুল্লাহর সাথে এক যৌথ বিবৃতিতে ইসরায়েলের গাজা সিটি আক্রমণকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন। তিনি গাজায় যে কোনো ধরনের স্থানচ্যুতি বা ট্রাস্টিশিপ পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছেন। ম্যাক্রো অবিলম্বে যুদ্ধবিরতি, জিম্মি মুক্তি, ত্রাণ সরবরাহ এবং হামাসকে নিরস্ত্র করার আহ্বান জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন, দুই জাতি দুই রাষ্ট্র নীতি শান্তির একমাত্র পথ। এটি ইসরায়েলের একচোখা নীতির বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানও এই অঞ্চলে শান্তির জন্য তার দেশের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। তিনি বলেছেন, তুরস্কের লক্ষ্য হল সকল দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা জানিয়ে সংলাপ, কূটনীতি এবং সহযোগিতার মাধ্যমে সমস্যার সমাধান করা। তার এই বক্তব্য সরাসরি ইসরায়েলের দখলদারিত্ব এবং আগ্রাসী নীতির প্রতি একটি সূক্ষ্ম অথচ শক্তিশালী তিরস্কার। কিন্তু আন্তর্জাতিক চাপ এবং নিন্দার মুখেও জায়নবাদী রাষ্ট্রের ষড়যন্ত্র থেমে নেই। তাদের ক্ষুধার্ত চোখ এখন পড়েছে ভূমধ্যসাগরের আরেক মুসলিম ভূমি উত্তর সাইপ্রাসের উপরে। ইসরায়েলি সংবাদ মাধ্যম ইসরায়েল হায়োম এ প্রকাশিত এক নিবন্ধে উস্কানিমূলকভাবে বলা হয়েছে, উত্তর সাইপ্রাসও একটি ইসরায়েলি সমস্যা। যদি সেখান থেকে হুমকি একটি নির্দিষ্ট পর্যায়ে পৌঁছায়, তবে ইসরায়েলকে গ্রিস এবং সাইপ্রাসের সাথে সমন্বয় করে দ্বীপের উত্তরাঞ্চল মুক্ত করার জন্য একটি কন্টিনজেন্সি অপারেশন প্রস্তুত করতে হবে। এটি একটি নির্লজ্জ আগ্রাসনের হুমকি। তারা এখন ভূমধ্যসাগরেও তাদের শকুনের দৃষ্টি নিক্ষেপ করেছে। তারা এ অঞ্চলকে একটি নতুন যুদ্ধক্ষেত্রে পরিণত করতে চায়। ইসরায়েলের এই ঔদ্ধত্যপূর্ণ হুমকির জবাবে আঙ্কারা থেকে এমন এক গর্জন এসেছে যা তেল আবিবের মসনদ কাঁপিয়ে দিয়েছে। তুরস্ক এ অঞ্চলের অন্যতম প্রধান শক্তি এবং মুসলিম বিশ্বের অভিভাবক। ইসরায়েলের এই ষড়যন্ত্রকে গুড়িয়ে দেওয়ার জন্য এক ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে। প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ইসরায়েল থেকে ক্রমবর্ধমান হুমকির কথা উল্লেখ করে তুরস্ক উত্তর সাইপ্রাসে তার সামরিক উপস্থিতি নাটকীয়ভাবে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সেখানে মোতায়েন থাকা 40,000 সৈন্যের সংখ্যা বাড়িয়ে 1 লক্ষতে উন্নীত করা হয়েছে। এটি কোনো সাধারণ সামরিক মহড়া নয়, এটি ইসরায়েলকে একটি সরাসরি এবং দ্ব্যর্থহীন বার্তা। ভূমধ্যসাগরে কোনো ধরনের আগ্রাসন সহ্য করা হবে না। তুরস্ক দেখিয়ে দিয়েছে তারা তাদের ভাইদের রক্ষা করতে এবং জায়নবাদী এক্সপেনিজিজমকে রুখে দিতে এক মুহূর্তও দেরি করবে না। এই পদক্ষেপের ফলে ভূমধ্যসাগরের ক্ষমতার ভারসাম্য এখন সম্পূর্ণরূপে বদলে যেতে বসেছে। ইসরায়েল এখন শুধু ইরান বা আরব বিশ্বের প্রতিরোধের মুখেই নয়, তুরস্কের মতো এক বিশাল সামরিক শক্তির সামনেও দাঁড়িয়ে আছে। ইসরায়েলের বর্বরতা শুধু গাজা বা সাইপ্রাসের হুমকির মধ্যেই সীমাবদ্ধ নয়। তারা ইয়েমেনের রাজধানী সানায় যে কাপুরুষোচিত হামলা চালিয়েছে তার ক্ষতের দাগ এখনও তাজা। সানার কর্তৃপক্ষ বৃহস্পতিবারের সেই নারকীয় ইসরায়েলি হামলায় নিহত 12 জন সিনিয়র সরকারি কর্মকর্তার আনুষ্ঠানিক তালিকা প্রকাশ করেছেন। এই তালিকা দেখলে বোঝা যায় এটি কোনো সাধারণ হামলা ছিল না, এটি ছিল একটি দেশের মস্তিষ্ককে ধ্বংস করে দেওয়ার এক পরিকল্পিত ষড়যন্ত্র। শহীদদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর চিফ অব স্টাফ, অর্থনীতি ও শিল্পমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, কৃষি ও পরিবেশ মন্ত্রী, পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী, যুব ও ক্রীড়ামন্ত্রী, কল্যাণ ও শ্রমমন্ত্রী, আইনমন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানি ও পানিমন্ত্রী এবং তথ্যমন্ত্রী। একটি দেশের প্রায় পুরো মন্ত্রিসভাকে এক হামলা নিশ্চিহ্ন করে দেওয়ার এই ঘটনা আধুনিক ইতিহাসে বিরল। এটি জায়নবাদী রাষ্ট্রের চূড়ান্ত বর্বরতা এবং আন্তর্জাতিক আইনের প্রতি তাদের চরম অশ্রদ্ধার প্রমাণ। একদিকে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি, অন্যদিকে নিজেদের ঘরে ভয়ের সংস্কৃতি। একদিকে রাজনৈতিক দেউলিয়াত্ব, অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনে নিঃসঙ্গ হয়ে পড়া। একদিকে নতুন আগ্রাসনের ষড়যন্ত্র, অন্যদিকে তুরস্কের মতো শক্তির ইস্পাত কঠিন জবাব। সবকিছুই এক চূড়ান্ত পরিণতির দিকে ইঙ্গিত করছে। ইতিহাসের পাতা উল্টাচ্ছে, ক্ষমতার ভারসাম্য বদলে যাচ্ছে। জায়নবাদী দুঃশাসনের অবসানের সময় ঘনিয়ে এসেছে। বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি। বন্ধ হোক নিরীহ মানুষের উপর অত্যাচার। শান্তিময় হোক পৃথিবী। এমন প্রত্যাশা রেখে আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, আমাদের পরিবেশকে দূষিত করবেন না। আপনার দেশের সৌন্দর্য রক্ষায় সচেষ্ট থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন আর আমাদের এই বিশ্লেষণটি আপনার ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ভালোবাসায় আবদ্ধ করবেন। আপনার মূল্যবান মতামত, ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আবারও হাজির হব নতুন কোনো খবর আর খবরের ভেতরের খবর নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন আর সবসময় সত্যের পক্ষে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।